আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছে হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক ঠিক করবে আগামী দিনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশল, এমন দাবি করেছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিতে যাওয়া বাংলাদেশের 25 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পল বলেন, দেশটির সাথে আর্ট চুক্তির পর মার্কিন প্রতিষ্ঠানগুলো আরও বেশি সুযোগ পাবে। বাংলাদেশে অশুল্ক বাধা যেমন রয়েছে, তেমনি মার্কিন পণ্য প্রবেশ এবং ব্যবসার নতুন সুযোগ তৈরি করেছে। তিনি বোয়িং কেনার জন্য বাংলাদেশকে বিশেষভাবে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যায় না। দেশের স্বার্থের বিরুদ্ধে গেলে পুনর্বিবেচনার সুযোগ আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন, দেশের স্বার্থের অনুকূলে যায় এমন কাজই করবে বাংলাদেশ। প্রত্যেক চুক্তির কেয়ারিং এলিমেন্ট থাকে, পারস্পরিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রেও সেটি আছে। যদি কোনো সময় মনে হয় চুক্তির কোনো ধারা বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তবে সেটি সংশোধনের বিধানও এই চুক্তির মধ্যে রয়েছে। সুতরাং চুক্তি নিয়ে হয়তো আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। কোনো রাষ্ট্র যখন একটা চুক্তি করে, সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন। ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। দেশে টানা 7 মাস পতনের পর এপ্রিলে বেড়েছে রপ্তানি আয়, তবে 33% প্রবৃদ্ধির তথ্যকে বাস্তবসম্মত নয় বলছেন রপ্তানিকারকরা। তারা বলছেন, গত বছরের এপ্রিলে ঈদের লম্বা ছুটি থাকার কারণে রপ্তানি ছিল অনেক কম, তাই এবছর প্রবৃদ্ধি বেশি দেখাচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ না থামলে রপ্তানি বাজার ঘুরে দাঁড়াবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। রপ্তানিতে বড় উল্লম্ফন নিয়েই শুরু হয় চলতি অর্থ বছর। প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানি থেকে $477 কোটি আয় হয়, যা ছিল আগের অর্থ বছরের একই মাসের চেয়ে 24.90% বেশি। তবে দ্বিতীয় মাস আগস্টে এসেই হোঁচট খায় রপ্তানি প্রবৃদ্ধি। এরপর থেকে গত মার্চ পর্যন্ত টানা 8 মাস কমে আসে রপ্তানি আয়। রপ্তানির ধারাবাহিক সেই পতন থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এপ্রিলে আয় এসেছে প্রায় $499 লাখ, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় 33% বেশি। বিজিএমই বলছে, এপ্রিলে পোশাক রপ্তানিতে যে প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে তা মূলত আগের বছরের একই মাসে রপ্তানি কম হওয়ার কারণে। কম্পারিজন যেটা হয় আমাদের, যে ইয়ার অন ইয়ার করি, তো 2025 সালের হলো এপ্রিল মাসে ঈদের বন্ধ ছিল প্রায় 6 দিন, কোনো ফ্যাক্টরিতে 7 দিন, কারণ 31শে মার্চে ঈদ হয়েছে। আর এই বছরের পুরো 30 দিনের মধ্যে আমরা 26 দিন কাজ করি, 26 দিনে আমরা কাজ করতে পারছি। সো সেই জন্য এই কম্পারিজনটা ধরুন রাইট রিফ্লেকশন না। 31% গ্রোথ অবশ্যই না। রপ্তানিকারকরা বলছেন, এবার মে মাসে ঈদুল আজহার ছুটি থাকায় এই মাসে প্রবৃদ্ধি খুব বেশি আশা করা যায় না। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ হলে জুন থেকে বাড়তে পারে রপ্তানি। এখানে এন্ড কনজিউমাররা ইনফ্লেশনের কারণে তারা তাদের পারচেজটা কমিয়ে দিয়েছে, অনেক কম পারচেজটা ভালো রকম কমিয়ে দিয়েছে। এই কমিয়ে দেওয়ার কারণে আমরা একটা লো ডিমান্ড আমরা দেখছি, এবং ইভেন বায়াররাও অস্বস্তিতে আছে। যুদ্ধ তো থামছে না। সেই যুদ্ধ যদি থেমে যায়, তাহলে কিন্তু আমরা একটা পরিস্থিতিতে যাব। অর্থনৈতিক মন্দা থেকে বের হয়ে স্থিতিশীলতা আনতে রপ্তানির আয় বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। তবে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখতে জ্বালানি নিরাপত্তার উপর জোর দেন তারা। এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু 70-80% ওই গালফ কান্ট্রি থেকে আসতো। শুধু এই অনিশ্চয়তা, এই ব্লকেড, হরমুজের জাহাজ চলাচলের যে বিঘ্ন ঘটেছে, এটা যদি কন্টিনিউ করে, তাহলে কিন্তু আমাদের জ্বালানি এবং সমস্যা, সেখান থেকে প্রোডাকশনের ব্যাঘাত, এইটা প্রকট আকারে ধারণ করবে। যুক্তরাষ্ট্রের শুল্কচাপ মোকাবেলায় ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, চীন সহ প্রতিযোগী দেশগুলো যেভাবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজার দখল করছে, সেখানেও টিকে থাকতে হবে বাংলাদেশকে, এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দেশের রপ্তানি খাতের এই যে পরিস্থিতিতে আসলে ভবিষ্যৎ কি, সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন। রাশিদুল করিম মুন্না, সভাপতি বহুমুখী পাটপণ্য উৎপাদক এবং রপ্তানিকারক সমিতি, এবং কামরুজ্জামান কায়সার, পরিচালক মাইক্রোফাইবার গ্রুপ।
আমরা এই মুহূর্তে পেয়েছি জনাব কামরুজ্জামান কায়সারকে আমরা পেয়েছি। জনাব কায়সার, স্বাগত জানাচ্ছি আপনাকে বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আপনার কাছ থেকে জানতে চাইবো যে এপ্রিলের যেই প্রবৃদ্ধি হলো রপ্তানি খাতে, এটি তো অবশ্যই আমাদের জন্য একটি ভালো খবর, কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে রপ্তানি কমছে, কিন্তু আবার বলা হচ্ছে যে এইটি আসলে খুব ভালো রপ্তানি হয়েছে, ভালো প্রবৃদ্ধি হয়েছে, এটা আসলে বলা যাবে না যদি গত বছরের সাথে আসলে কম্পেয়ার করা হয়। আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদের এই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য। রপ্তানির যে উল্লম্ফন যেটাকে বলা হয়, যে টানা 7-8 মাসের একটা নেগেটিভ ট্রেন্ড থেকে হঠাৎ করে আপনার এপ্রিল 2026 সালে এটা 30% উপরে যে গ্রোথটা এসে গেল, এটাকে অস্বাভাবিক হিসাবে হয়তো অনেকে মনে করছে, কিন্তু এটা আমি মনে করি সঙ্গতভাবেই একটা ভালো হওয়ারই কথা। কারণ আমাদের ঈদের ছুটি গেল, তারপর আপনার নতুন সরকার আসছে, এবং আমাদের যে বায়াররা তারা কিন্তু আমাদের এই বিনিয়োগের ক্ষেত্রে তাদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আমাদের সাপ্লাই চেইনটা আমরা ঠিকভাবে মেনটেন করতে পারবো কিনা, এটা নিয়ে কিন্তু তাদের দীর্ঘদিনের একটা শঙ্কা ছিল। তো সেই দোলাচাল তো ছিলই। গত অর্থ বছরের পুরোটা সময় কিন্তু রাজনৈতিক নির্বাচনের ডামাডোল ছিল, এবং বাইরেও একটু শঙ্কিত ছিল যে আমরা আসলে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কেমন হয়। সবকিছু মিলিয়ে আপনার এই ফেব্রুয়ারি 2026-এর পর যখন নতুন সরকার ক্ষমতায় আসলো, এবং আমাদের ঈদ পরবর্তী যে সময়টা, বিশেষ করে এপ্রিল মাসে আমরা 26 দিন পুরোপুরি আমরা কর্মদিবস আমরা পেয়েছিলাম। তো সেটার কারণে আমাদের যে আগের যে ব্যাকলোড গুলো ছিল, সেগুলোর পুরোপুরি কাজগুলোকে আমরা পূর্ণতমে করতে পেরেছি, এবং এখানে কোনো সহিংসতা ছিল না, কোনো ধরনের আপনার রাজনৈতিক বা সামাজিক কোনো আপনার এখানে বিশৃঙ্খলা বা কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা দেখিনি। যার কারণে সবার ভিতরে পুরো উদ্যমে কাজ করার যে একটা স্পৃহা, এটাকে আমরা কাজে লাগিয়েছি। আর আমাদের হাতে কিন্তু প্রচুর কাজ আছে, কাজ আছে লো কস্টের যে কাজগুলো আর কি। আপনারা জানেন যে বাংলাদেশ আসলে একটু লোয়ার এন্ডের কাজই অভ্যস্ত, এবং বাইরেও কিন্তু বর্তমানে আপনার লোয়ার এন্ডের কাজের ক্ষেত্রে বাংলাদেশে এখনো তাদের পছন্দের তালিকায় আছে। যার কারণে আমাদের অনেক চাপ ছিল, সেই চাপে আমরা ঈদ পরবর্তী কাজগুলোকে ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি বলেই আমাদের এপ্রিল মাসের গ্রোথটা অনেক বেশি দেখাচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো যে এটাতে অত বেশি আত্মতুষ্টি হওয়ার আমি কোনো কারণ দেখি না। এই জন্যই যে আপনারা জানেন যে আমাদের জ্বালানি সংকট, লোডশেডিং থেকে শুরু করে কাঁচামালের যে ঊর্ধ্বগতি, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের কিন্তু একটা বিরাট দুশ্চিন্তার মধ্যে আমরা দিন কাটাচ্ছি। আমাদের সবচেয়ে বড় বিষয় হলো সাস্টেনেবিলিটি। আমাদের এই সাস্টেনেবিলিটি ঠিক রাখতে হবে। আজকে আমি হয়তো 33% আমার গ্রোথ হলো, পরের মাসে যদি আমার এটা মাইনাসে চলে যায় তাহলে তো লাভ হলো না। এটাকে অ্যাটলিস্ট আমাদের পজিটিভ ট্রেন্ডে রাখতে হবে, এবং এই জন্য আমাদের বায়ারদের কাছ থেকে সাপোর্টের পাশাপাশি সরকারের যে পৃষ্ঠপোষকতা বা সরকারের পক্ষ থেকে উৎপাদনমুখী, রপ্তানিমুখী যে নীতি সহায়তা বা ব্যবসা বান্ধব যে সুবিধাগুলো, এগুলোকে আমাদের সমুন্নত রাখতে হবে। তাহলেই বাংলাদেশ আবারও এই তৈরি পোশাক শিল্পের যে একটা সুনাম আন্তর্জাতিক বাজারে আছে, সেটাকে ধরে রাখতে সক্ষম হবে। আমি একটু আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন জনাব রাশিদুল করিম মুন্না, তাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। জনাব মুন্না, আপনার কাছে আসবো আমি, তবে তার আগে জনাব কামরুজ্জামান কায়সার, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো, আপনি বলছিলেন যে খুব সন্তুষ্ট হওয়ার কারণ নেই এবং আগামী মাসে আসলে পরের মাসগুলোতে সেটা ধরে রাখতে হবে। আপনার কাছে একটু জানতে চাই যে রপ্তানি অর্ডার আছে সেই ক্ষেত্রে আগামী মাসের বা আমরা যদি মের ক্ষেত্রে বলি, আপনি কি কোনো প্রেডিকশন করতে পারেন কিনা জনাব কামরুজ্জামান কায়সার? কেমন হতে পারে, মানে এই যে প্রবৃদ্ধির ধারার কি অব্যাহত থাকবে নাকি আবারও আগের ধারায় ফিরবে, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে আবারও। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের উপর এখনো বিদেশি বায়ারদের আস্থা আছে, বিশেষ করে আমরা লোয়ার এন্ডে যে কাজগুলো করি, সেই বেসিক কাজগুলোর উপরে আমাদের পারদর্শিতা এটা দীর্ঘদিন ধরে পরীক্ষিত হয়ে আছে বায়ারদের কাছে। তো আমাদের অর্ডার আছে, আর অর্ডার গুলো আসলে বায়াররা এখন কমপ্লায়েন্স যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিগুলোতে মানে বেশি ভাবে দিচ্ছে আর কি। যারা বড়
একটু উঁচু মানের কমপ্লায়েন্স ফ্যাক্টরি, সেখানে কিন্তু অর্ডার দিন দিন বাড়ছে। আর যারা ক্ষুদ্র বা যারা নন কমপ্লায়েন্ট ফ্যাক্টরি, তাদের ক্ষেত্রে কিন্তু মানে টিকে থাকাটা একটু মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তারপর আপনার যদি আপনার ভলিউম ওয়ার্ক আপনি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার লাভের মুখ দেখবেন না। এখানে আমরা আসলে টিকে আছি। আগে 2 লক্ষ পিস কাজ করে আমরা যে মার্জিনটা পেতাম, এখন সেই কাজ করতে হলে আমাদের 5 লক্ষ পিস করতে হয়। আমাদের ভলিউম বেশি নিতে হয়, আমাদের এফিসিয়েন্সি বাড়াতে হয়, আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হচ্ছে। সেগুলো আস্তে আস্তে আমরা ডেভেলপমেন্টে আছি। তো সবকিছু মিলিয়ে আমরা ভলিউম ওয়ার্কে এখন বর্তমানে আছি, এবং এটা আমরা অব্যাহত রাখতে চাই। বাইরেও তারা আশাবাদী যে বাংলাদেশ অন্তত বেসিক লেভেলের যে কাজগুলো ভলিউম ওয়ার্ক যদি তাদেরকে দেয়া যায়, প্রাইস তো আমরা কোনোভাবেই বাইরের কাছ থেকে বেশি পাচ্ছি না। কারণ প্রাইসের নেগোসিয়েশন করতে গেলেই পরে তারা আসলে আরো কমিয়ে দিতে চাচ্ছে। টোটালি বৈশ্বিকভাবেই তো ভোক্তাদের চাহিদার যে বিষয়টা, সেটা তো নিম্নমুখী। আপনি জানেন যে আন্তর্জাতিক ভাবে আপনার এই যে যুদ্ধের যে একটা দামামা, বা সারা বিশ্বে যে অর্থনৈতিক একটা টালমাটাল অবস্থা, এই অবস্থায় কিন্তু ভোক্তারাও খুব আমি শঙ্কিত। আবারও আগে যেটা জনাব, তারা হয়তো জি আপনার কাছে আবারও ফিরবো। জি আমি বলুন। আমি একটু রাশিদুল করিম মুন্না আমাদের সাথে যুক্ত হয়েছেন। জনাব মুন্না, আপনার কাছ থেকে যেটি জানবো যে তৈরি পোশাকের রপ্তানি নিয়ে আসলে আমরা সবচেয়ে বেশি আলোচনা করি খুবই প্রাসঙ্গিকভাবে, কিন্তু পাটের যেই সম্ভাবনা সেটি কাজে লাগানোর সুযোগ আসলে সেভাবে হয়নি, এত বছর ধরে আমরা করতে পারি নাই। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা অর্থমন্ত্রীকেও বলতে শুনেছি, এনবিআর চেয়ারম্যানও বলেছেন যে রপ্তানি খাতের যে সম্ভাবনাময় যেসব খাতগুলো রয়েছে, তৈরি পোশাকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেগুলো অন্যান্য খাতেও দেওয়া হবে। সেটি এইবারের বাজেটে আপনারা বাস্তবায়ন দেখবেন বলে কি মনে করেন কিনা, বা সেটি কতটা প্রয়োজন আপনাদের? জি, আসলে অর্থমন্ত্রী যে রেফারেন্সটা টেনেছেন সেটা খুবই জরুরি হয়ে গেছে। আপনি যদি দেখেন যে 80-এর দশকে গার্মেন্টস সেক্টরের যে যাত্রা, সেখানে বন্ড সুবিধা থেকে শুরু করে সরকারের যত ধরনের নীতি সহায়তাগুলো ছিল, সেটা কিন্তু প্রপারলি এই সেক্টরটা পেয়েছে। কিন্তু বাকি যে সেক্টরগুলা আজকে এই বাকি সেক্টরগুলোকে বন্ড সুবিধা থেকে শুরু করে আমাদের যে কমপ্লায়েন্সের যে ইস্যুটা আসছে, আপনি দেখবেন যে গার্মেন্টস সেক্টরের কমপ্লায়েন্সের ক্ষেত্রে কিন্তু বিদেশি যেই ডোনারেন্সি গুলো আছে তারা কিন্তু যথেষ্ট সহায়তা করেছে, এবং এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে গেছে। যে কোনো ফিনিশ প্রোডাক্ট বা কনজিউমার প্রোডাক্ট মার্কেটিং করার ক্ষেত্রে ওই ফ্যাক্টরি কমপ্লায়েন্স সার্টিফিকেশন না থাকলে কোনো বায়ারই কিন্তু তার থেকে পণ্যটা কিনছেন না বা কিনবে না। এবার এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা ভাইও কিন্তু বলেছে। এবং এই জায়গাতে গার্মেন্টস এর বাইরে যে সমস্ত সেক্টর গুলো আছে, জুট, লেদার, প্লাস্টিক থেকে শুরু করে 99% ফ্যাক্টরির এখনো ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স সার্টিফিকেশন নেই। আমি এই বাজেটে প্রস্তাব রাখবো, এই যেহেতু আমরা আগামীর অর্থনীতিতে এগোতে চাচ্ছি, এটা একটা ব্যারিয়ার এবং এটা খুব কস্টলি। এই জায়গাতে সরকার খুব সুনির্দিষ্টভাবে ভাবা। দ্বিতীয়ত হচ্ছে এনবিআর কিন্তু বেশ অনেক বছর ধরেই গার্মেন্টস এর বাইরের সেক্টর গুলাকে এই বন্ডের সুযোগটা দিতে চায় না। এক ধরনের মানসিকতা আছে যেটা মিসইউজ হয়েছে, কিন্তু মিসইউজ কত পার্সেন্ট হয়েছে বা এটাকে কিভাবে ঠেকানো যাবে সেটা হচ্ছে আরেকটা কৌশল। কিন্তু সেক্টরটাকে বুস্ট আপ করতে গেলে, কম্পিটিটিভ করতে গেলে এটা কোনো বিকল্প নেই। এই বিষয়টাকে মাথায় রেখে যদি সরকার চিন্তা করে যে আমাদের যে চ্যালেঞ্জ হচ্ছে আরো কয়েকটা আছে, আমাদের রিসার্চে একটা বড় ঘাটতি আছে। কারণ অন্য সেক্টর, গার্মেন্ট সেক্টরে যেটা হয়েছে, বায়াররা সব ধরনের ডিজাইন গুলা দিচ্ছে, এবং এক্ষেত্রে উদ্যোক্তার সাইড থেকে কিন্তু রিসার্চ বা প্রোডাক্ট ডেভেলপমেন্টে খুব একটা ফোকাস করতে হয় না। আমাদের অন্য সেক্টরে কিন্তু সেটা খুব জরুরি। এই জায়গাটা কিভাবে প্রশমিত হতে পারে, এবং সর্বোপরি হচ্ছে যদি কোনো কোম্পানি রিসার্চ বা প্রোডাক্ট ডেভেলপমেন্টে খরচ করে, তাহলে আমি এই বাজেটে দাবি রাখবো যে এই জায়গাতে কর রেয়াত দেওয়া যায় কিনা। এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটের ডিজাইন অনুযায়ী কি ধরনের পণ্য তৈরি করতে হবে, এটা উদ্যোক্তার জায়গা থেকে, যেহেতু এখানে কোনো সার্ভিস সেন্টার নেই, এটা একটা বড় ধরনের ব্যারিয়ার বা চ্যালেঞ্জের মধ্যে থাকার কারণেই কিন্তু অনেক উদ্যোক্তা এক্সপোর্ট করতে চায়, কিন্তু রাইট প্রোডাক্টটা উৎপাদনের সক্ষমতা বা এই ব্যাপারে জ্ঞানের যে ঘাটতিটা আছে, এটার জন্য কিন্তু তারা খুব দ্রুততার সাথে এগোতে পারছে না। পাশাপাশি আমাদের টেকনোলজির বিষয়টা আছে। এই টেকনোলজি জায়গাতে হচ্ছে আমরা নতুন নতুন টেকনোলজি আনতে গেলে এই বাজেটে অন্য সেক্টর গুলোকে যদি সেভাবে সাপোর্ট দেওয়ার পলিসি থাকে, সেটা সাহায্য করবে। এবং সর্বোপরি আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে এই যে গার্মেন্টস এর বাইরের সেক্টরের যে পণ্যগুলো উৎপাদন হয় বাংলাদেশে, এই
জায়গাতে আমার মনে হয় কিছু কাজ করা দরকার, ব্র্যান্ডিং এর জায়গাতে। এবং আমরা যে এখন বাংলাদেশে অনেকগুলি সেক্টর কমপ্লায়েন্স করেছে এবং এই জায়গাতে হচ্ছে অন্যান্য সক্ষমতা আমাদের তৈরি হয়েছে, এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কাজ করা উচিত একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে। আর সর্বোপরি আমি বলবো যে আমাদের অনেকগুলা দেশে আমরা এক্সপোর্ট করতে পারছি না যেহেতু জিএসপি ফ্যাসিলিটি নেই। এই ক্ষেত্রে ইন্ডিয়া এবং প্রতিযোগী দেশগুলো যে কাজটা করেছে, তারা বায়োল্যাটারাল এগ্রিমেন্টের আওতায় ট্যাক্স বেনিফিটটা নিচ্ছে। সেই জায়গাতে কিন্তু আমরা পিছিয়ে আছি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের সরকারকে বলবো, দায়িত্ব নিতে বলবো যে এই জায়গাতে নিগোশিয়েট করার প্রক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক জায়গাতে পণ্য রপ্তানি করতে পারছি না ট্যাক্স ব্যারিয়ারের কারণে, অর্থাৎ ট্যাক্স অনেক বেশি, অন্য দেশগুলা এটা নিগোশিয়েট করে সেটা অনেক কমে নিয়েছে। সুতরাং সেখানে কিন্তু আমাদের একটা ব্যারিয়ার আছে। সুতরাং সার্বিকভাবে অন্য সেক্টরগুলোকে বুস্ট আপ করতে হলে আমি মনে করি যে চায়নার বাইরে এই মুহূর্তে বাংলাদেশে একটা চমৎকার সুযোগ হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট বা সেমি হ্যান্ডমেড প্রোডাক্ট গুলা যেগুলি তৈরির সক্ষমতা আছে, যেহেতু আমাদের হিউম্যান রিসোর্স আছে, এটাকে ব্যবহার করে হ্যান্ডমেড বা সেমি হ্যান্ডমেড প্রোডাক্ট গুলাকে কিভাবে বুস্ট আপ করা যায়, এটা হচ্ছে একটা সম্ভাবনা। এবং এই সম্ভাবনার জায়গাতে, চ্যালেঞ্জের জায়গাটাতে আমি মনে করবো সরকারের বাজেটে সুনির্দিষ্ট কিছু খাতে, যেটা আমি উল্লেখ করেছি, সেখানে নীতি সহায়তা দেওয়া দরকার এবং বিশেষ সুযোগ দেওয়া দরকার। বুঝতে পেরেছি। আপনার কাছে আবারও ফিরবো। আমরা এই মুহূর্তে একটু দেখতে চাই যে আমাদের যে নিয়মিত আয়োজন, সেটা হচ্ছে পত্রিকাগুলোর যে বাণিজ্য বিষয়ক সংবাদ। আমরা কয়েকটি সংবাদ দেখে আসতে চাই। শুরুতে আমার কাছে যেটি আছে, দৈনিক প্রথম আলো, তারা শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের লাভ সামান্য, ক্ষতিই বেশি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির দ্বিতীয় পর্বে থাকছে বাংলাদেশের এই যে সঙ্গে যে পারস্পরিক চুক্তির কারণে আসলে বাংলাদেশ রাজস্ব হারাবে। তারা বলছে বেশি দরে পণ্য কিনতে হবে, যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী নীতি ঠিক করতে হবে এবং বাধ্যতামূলকভাবে অসংখ্য শর্ত পালন করতে হবে। এটি নিয়ে আসলে বিতর্ক চলছে। আমরা দেখেছি যে আজকে বাণিজ্যমন্ত্রী এটি নিয়ে কথা বলেছেন। আমরা এই বিষয়টি নিয়ে আমাদের অতিথিদের সাথে আলোচনা করতে চাইব। পরের সংবাদটি বাংলাদেশ প্রতিদিন, তারা সংবাদ করেছে বন্ধ শিল্প কারখানা চালু করতে 40,000 কোটি টাকার তহবিল। আমরা জানি যে বিভিন্ন সময়ে আসলে অনেক কারখানা বন্ধ রয়েছে, বিশেষ করে গত সরকারের আমলে 5ই আগস্টের পরে অনেকেই অনেক শিল্প মালিকরা আসলে দেশ পালিয়ে গেছেন। তাদের অনেক কারখানা কিন্তু এখন বন্ধ রয়েছে। সেগুলো চালু করার জন্য সরকার একটি উদ্যোগ নিচ্ছে এবং সেখানে তহবিল গঠন করা হবে, যেটি খুবই ভালো একটি উদ্যোগ। এটি আমাদের কর্মসংস্থান এবং অর্থনীতির জন্য নিশ্চয়ই ইতিবাচক। পরের সংবাদটি দৈনিক সমকাল বলছে 1.5 বছরে 3 লাখ কোটি টাকা ঋণ বেড়েছে সরকারের। 2024 সালের জুন থেকে গত ডিসেম্বর পর্যন্ত 1.5 বছরে সরকারের ঋণ বেড়েছে 3,17,000 কোটি টাকা। এই সময়ে প্রায় পুরোটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছে। এই সময়ে উন্নয়ন কর্মকাণ্ডে কম অর্থ ব্যয় করা হলেও ঋণের লাগাম ধরে রাখা সম্ভব হয়নি। এটি আসলে দিনকে দিন আমাদের ঋণ বেড়ে চলেছে। এর ফলে আমাদের অর্থনীতিতে ঝুঁকি তৈরি হচ্ছে। পরের সংবাদটি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, তারা বলছে যে 17 মাসে 7,000 কোটি টাকার কর ফাঁকি উদ্ঘাটন, আদায় 532 কোটি। 17 মাসে 7,000 কোটি টাকা কর ফাঁকি দিয়েছে। এটি বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়কর গোয়েন্দা এবং তদন্ত ইউনিট থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে গত 17 মাসে প্রায় 7,000 কোটি টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে, যেখান থেকে আদায় হচ্ছে মাত্র 550 কোটি টাকার মতো। এটি একটি নিয়মিত ঘটনা আমাদের, কর ফাঁকি, এবং ফাঁকির পরিমাণটা এত বেশি কিন্তু আদায় খুবই কম। দর্শক, আমাদের সাথে রয়েছেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক জনাব কামরুজ্জামান কায়সার এবং বহুমুখী পাট পণ্য রপ্তানিকারক এবং উৎপাদক এবং রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্না। দুজনকে স্বাগত জানাচ্ছি আবারও। আমি এই পর্যায়ে জনাব কায়সার, আপনার কাছ থেকে এই চুক্তির বিষয়ে একটু জানতে চাইবো যে এই চুক্তির ফলে আপনারা ব্যবসায়ীরা কোনো ধরনের থ্রেট ফিল করছেন কিনা বা আপনারা কোনো অসুবিধায় পড়ছেন কিনা যুক্তরাষ্ট্রের সাথে এই যে বাণিজ্য চুক্তি? ধন্যবাদ আপনাকে আবারও। আপনি জানেন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা আমাদের সাধারণ নির্বাচনের 3 দিন আগে হয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, এটা 9ই ফেব্রুয়ারি নির্বাচন এই চুক্তিটা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সাথে। এটাকে আমরা আসলে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হিসেবে চিহ্নিত করছি, কারণ এখানে আসলে কোনো কিছুই শ্বেতপত্র আকারে প্রকাশ করা হয়নি এবং তখন পার্লামেন্টও ছিল না, সেখানে এটা নিয়ে কোনো মুক্ত আলোচনারও কোনো সুযোগ ছিল না। তো যখন এই চুক্তিটা হয়ে গেল,
হয়ে যাওয়ার পর যখন নির্বাচন হলো, একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলো, তখনই কিন্তু জনগণ আস্তে আস্তে বুঝতে চেষ্টা করলো যে এই চুক্তির আওতায় কি কি বিষয় অন্তর্ভুক্ত ছিল। তো যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের মন্ত্রীগণ, সংশ্লিষ্ট মন্ত্রীগণ, তাতে বিষয়টা আসলে একটু অনেকটাই দেখা যাচ্ছে যে বাংলাদেশের স্বার্থের পক্ষে যে অংশটুকুই খুব কম। একটা পরিসংখ্যানে এসেছে যে এখানে প্রায় আপনার 36টা ক্লজ যেটা যুক্তরাষ্ট্রের পক্ষে গিয়েছে, আর 6টা ক্লজ এসেছে বাংলাদেশের পক্ষে। তাহলে এটা তো একটা অসম চুক্তি। এটা দিয়েই বোঝা যাচ্ছে যে তাদের পক্ষেই কিন্তু ম্যাক্সিমাম শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে। তো এই জায়গায় আমাদের যারা আমরা ব্যবসায়ী, আমাদের কি সুবিধা হবে সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ এখানে অনেক বড় বড় কিছু ডিল করা হয়েছে, যেখানে আপনি বলা হয়েছে যে আমাদের 14টা বোয়িং কিনতে হবে, আর তারপর আমাদের কি বলে কাঁচামালের, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল, তারপরে গার্মেন্টস এবং অন্যান্য ক্ষেত্রে যেসব ইয়েগুলো আছে, কাঁচামালগুলো যুক্তরাষ্ট্র থেকে বাধ্যতামূলকভাবে আনতে হবে। ইভেন আপনার মাংস আমদানি করতে হবে। হ্যাঁ, এবং সেখানে কিছু কিছু আসলে আমাদের দেশের স্বার্থ বিরোধী কিছু ক্লজ আছে বলে আমরা এটা এখন প্রতীয়মান হচ্ছে বা এটা আমাদের কাছে প্রকাশ পাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের কি সুবিধা হবে, এটা আমি মনে করি না যে এটা আমাদের জন্য খুব বেশি একটা লাভ সুবিধা হবে। জি, অনেক ধন্যবাদ, সুবিধা। অনেক ধন্যবাদ জনাব কায়সার। আমরা একটু এই বিষয়ে রাষ্ট্রদূত করিম মুন্নার কাছ থেকে শুনতে চাইবো। জনাব মুন্না, এই বিষয়ে আপনার বক্তব্য শুনতে চাই। আমি বলবো যে আমাদের এই ইউএস এর সাথে যে চুক্তিটা হয়েছে, এইটা যে চুক্তি হওয়ার যে প্যাটার্নটা আমরা দেখেছি, এটা একটু সন্দেহজনক। সেটা শুরু থেকে আমরা দেখেছি, এবং যেটা আমার পূর্বতন বক্তা বললেন যে তড়িঘড়ি করে চুক্তি হওয়া, তো কোনো মানে স্বাভাবিক চুক্তি তড়িঘড়ি করে হয় না। এবং যেহেতু একটা নতুন সরকার আসতে যাচ্ছে, আমি মনে করি যে রাজনৈতিক সরকারের আওতায় এই চুক্তিটা হলে ভালো হতো। কারণ রাজনৈতিক সরকারের একটা দায়িত্ববোধ থাকে জনগণের ব্যাপারে। সেক্ষেত্রে আর একটু হয়তো রিভিজিট করে এটা করলে আমাদের জন্য ভালো হতো। পাশাপাশি আমরা যেটা দেখছি যে সারা বিশ্বে কিন্তু বিশ্ব রাজনীতির মধ্যে একটা পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনের অংশে যদি বাংলাদেশ যুক্ত হয় এই চুক্তিগুলোর আওতায়, সেটা কোনোভাবেই বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী কোনো ভালো ফল নিয়ে আসবে না। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসবে, অস্থিরতা নিয়ে আসবে, এবং সেটা শুধুমাত্র আর্থিক খাত না, আমাদের সামগ্রিক যে নিরাপত্তা, সামগ্রিক যে বৈশ্বিক যেই প্রক্রিয়াটার মধ্যে পরিবর্তন আসছে, সেখানে যদি আমাদের ব্যবহার হওয়ার সুযোগটা থাকে, তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবেই সবকিছু নিয়ে একটা অস্থিরতার মধ্যে পড়ে যাব, যেটা কোনোভাবেই কাম্য না। সুতরাং চুক্তির ধরনটা দেখে মনে হচ্ছে শুধুমাত্র এটা আর্থিক খাতের চুক্তি নয়, এটা রাজনৈতিক চুক্তির একটা অংশ, যেটা আমাদেরকে কিছুটা অনেক ক্ষেত্রে আমাদেরকে কি বলা যায় বাধ্য করার মতো বিষয়গুলো এই চুক্তিতে আছে বলে যতটুকু দেখেছি বা শুনেছি। সুতরাং আমি মনে করি বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে, এই পুরো চুক্তিটাই একটু রিভিজিট করা দরকার, এবং যেখানে আমাদের যে স্বার্থ রক্ষা হবে, বিশেষ করে আমি চিন্তিত হচ্ছে শুধুমাত্র আর্থিক খাতে না, আমি চিন্তিত হচ্ছে যে সাউথ এশিয়াতে যে পলিটিক্যাল যে মুভমেন্টটা হতে যাচ্ছে আগামীতে, এই মুভমেন্টে বাংলাদেশের অবস্থানটা যাতে সবার সাথে, যে আমাদের পররাষ্ট্র নীতির যে মূল ভিত্তিটা সবার সাথে বন্ধুত্বপূর্ণ, এটা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, এটা নিয়ে আমি বেশি চিন্তিত। জি, অবশ্যই আমরা সেটি আশা করব। এবং বাণিজ্য মন্ত্রী আজকে বলেছেন যে এখানে যদি বাংলাদেশের স্বার্থ বিরোধী কিছু থেকে থাকে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনার সুযোগ আছে, রিভিজিট করার সুযোগ আছে। আপনাকে অনেক ধন্যবাদ রাশেদুল করিম মুন্না। ধন্যবাদ জানাচ্ছি কামরুজ্জামান কায়সার আপনাকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। অনলাইন আর্থিক প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে ব্যাংক অ্যাকাউন্ট, পিন, পাসওয়ার্ড বা ওটিপি কারোর সাথে শেয়ার না করা এবং সন্দেহজনক লিঙ্ক এবং প্রলোভন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি হ্যাকিংয়ের মাধ্যমে বেশ কিছু অনলাইন আর্থিক প্রতারণার ঘটনা পরিলক্ষিত হওয়ায় লাইসেন্সবিহীন অ্যাপস থেকে জামানতবিহীন ঋণ বা বিনিয়োগ প্রস্তাব এবং প্রলোভনমূলক অফার থেকে দূরে থাকার জন্য গ্রাহকদের সতর্ক করা হয়েছে। কোনো ধরনের হয়রানি বা অভিযোগের ক্ষেত্রে গ্রাহকদের 16236 নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের কাস্টমার ইন্টারেস্ট প্রোটেকশন সেন্টার CIPC। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে সোলার সরঞ্জামের আমদানি এবং উৎপাদন পর্যায়ে শুল্ক কর কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্থিক সংস্কার এবং সুস্পষ্ট পথনকশার মাধ্যমে সরকারকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জোর দেওয়ার তাগিদ দেন ব্যবসায়ীরা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সংকট সমাধান না হলে সরকারের স্থিতিশীলতা হুমকিতে পড়তে পারে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অতিমাত্রায় আমদানি নির্ভরতা ঝুঁকিতে ফেলেছে দেশের জ্বালানি নিরাপত্তা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংকট সেই ঝুঁকি আরও বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির রেকর্ড মূল্য বৃদ্ধি ও সরবরাহ ঘাটতিতে দেশের লোডশেডিং 27,000 মেগাওয়াট ছাড়িয়েছে। এছাড়া এলএনজি ও ডিজেলে বিপুল ভর্তুকির চাপ মারাত্মক প্রভাব ফেলছে সামগ্রিক অর্থনীতি ও জনজীবনে। এমন বাস্তবতায় 2030 সাল নাগাদ 10,000 মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এমন সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আর্থিক ও নীতিগত সংস্কারের মাধ্যমে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তারা। গ্রামের কৃষকদের আর্তনাদ অলরেডি শুরু হয়ে গেছে, তারা বিদ্যুৎ পাচ্ছে না, সেচ ব্যবস্থা টোটালি হচ্ছে। এর থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে সৌরবিদ্যুৎ। এই সরকারের সময়ের মধ্যে 100% ডিজেল পাম্প আমরা উঠাই ফেলবো, সেখানে আমরা ইরিগেশন সোলার দিয়ে করবো এবং সম্ভব এটা সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগকে আসলে আমাদের বিএসআর এর পক্ষ থেকে এবং আমাদের আজকের আয়োজনের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে সোলার সরঞ্জামের আমদানি ও উৎপাদন পর্যায়ে শুল্ক কর কমানোর পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, জ্বালানি সংকট সমাধান না হলে সরকারের স্থিতিশীলতা হুমকিতে পড়তে পারে। এই সরকার 5 বছর কাটাতে পারবে না, ইম্পসিবল, যদি তারা এনার্জি প্রবলেমটা সলভ না করে। এমন একটা অবস্থায় আমরা আছি যেটা কল্পনা করে যে হিসাবে মেলে না। অন্য সবাই যতখানি সমস্যা পেচ্ছে তার থেকে সবচেয়ে বেশি সমস্যা শিল্পে যদি যান ওখানে হাহাকার। জ্বালানি খাতের বাজেটে জীবাশ্ম জ্বালানির ভর্তুকি থেকে সরিয়ে নবায়নযোগ্য জ্বালানি ও গ্রিড আধুনিকায়নে বরাদ্দের আহ্বান জানান সংশ্লিষ্টরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে নেব শেয়ার বাজারের সবশেষ লেনদেন পরিস্থিতি। আমরা যদি শেয়ার বাজারের ওয়েবসাইটে দেখি, এই মুহূর্তে লেনদেন চলছে এবং কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। ডিএসসির যে 3টি সূচক, তার মধ্যে প্রধান সূচক 6.5 পয়েন্ট কমে অবস্থান করছে 5,271-এ। ডিএসসি সরিয়া ইন্ডেক্স কিছুটা বেড়েছে, 4.75 পয়েন্ট বেড়েছে, অবস্থান 1059 পয়েন্টে অবস্থান করছে। তবে DS30 কিন্তু কমেছে 7 পয়েন্ট এবং লেনদেন এখন পর্যন্ত 680 কোটি টাকা মতো লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে 124টির দাম বেড়েছে, কমেছে 204টির এবং অপরিবর্তিত আছে 65টি কোম্পানির শেয়ারের দর। জানাবো স্বর্ণ, রূপা এবং মুদ্রা বাজারের আপডেট। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার 122 টাকা কিনে 123 টাকায় বিক্রি করা হচ্ছে। ইউরোর কেনা দর 142, বিক্রয় 145। পাউন্ডের কেনা দর 159, বিক্রয় 166। চীনা ইউয়ান কেনা হচ্ছে 16 টাকায়, বিক্রি করা হচ্ছে 18 টাকা 60 পয়সায়। সৌদি রিয়াল কেনা হচ্ছে 32 টাকায়, বিক্রি 32 টাকা 90 পয়সা এবং ভারতীয় রুপি 15 পয়সা লাভে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ 1 টাকা 30 পয়সায় কিনে 1 টাকা 45-এ বিক্রি করা হচ্ছে। সোনার দরদাম জানাবো। 2,40,000 টাকায় এই মুহূর্তে প্রতি ভরি 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে, কিছুটা কমেছে আমরা গত 2 দিনের তুলনায়। আমরা যদি দেখি, 21 ক্যারেটের দাম পড়ছে 2,29,431, 18 ক্যারেট 1,96,655 এবং সনাতন বা পুরনো সোনা বিক্রি হচ্ছে 1,60,147 টাকা প্রতি ভরি। রূপার দরদাম অপরিবর্তিত রয়েছে, 5,483 টাকায় বিক্রি হচ্ছে প্রতি ভরি 22 ক্যারেট রূপা। 21 ক্যারেটের দাম 5,191, 18 ক্যারেট 4,491 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 3,383 টাকায়। জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। ভৌগোলিক ও আবহাওয়াগত কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরায় আম আগের পাকে। জেলা প্রশাসনের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী শুরু হয়েছে গাছ থেকে আম সংগ্রহ। ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের সুস্বাদু আম। মৌসুমের শুরুতেই বাজারে আম ওঠায় চাহিদাও একটু বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর সাতক্ষীরায় 300 কোটি টাকা আম বাজারজাতকরণের সম্ভাবনা রয়েছে, যার একটি অংশ রপ্তানি হবে ইউরোপ এবং আমেরিকায়। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরায় গোপাল ভোগ, গোবিন্দ ভোগ সহ স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ফিংরি এলাকার আমপাড়া কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এ সময় তিনি বলেন, কেমিক্যাল দিয়ে আম বাজারজাত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। ফরমালিন বা কার্বাইড মিশ্রিত যে বা কেমিক্যাল মিশ্রিত যে আম যেটা বাজারজাত করার চেষ্টা করা হয় অপরিপক্ক আম, সেই বিষয়ে কিন্তু আমরা অনেক আগে থেকেই মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শুরু করেছি। অন্য কোনো কেমিক্যাল দিয়ে আম পরিপক্ক পাকানোর চেষ্টা করা হচ্ছে, সেই তথ্যটা আমাদের আগে দিবেন। চোরা কারবারি বা অবৈধ যারা ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আমরা যথোপযুক্ত এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। আম চাষিরা জানান, এবছর আমের বাম্পার ফলন হয়েছে। এবছর প্রায় 100 মেট্রিক টনের বেশি আম যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদের সাতক্ষীরার ঐতিহ্যবাহী গোবিন্দভোগ আম বাজারজাতকরণ শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে সাতক্ষীরা জেলার কৃষকরা আমের ব্যাগিং করা হয়েছে বিদেশে রপ্তানি করার জন্য। চাহিদা অনুযায়ী আমরা যদি বেচতে পারি আমরা লাভবান হব ইনশাআল্লাহ। এদিকে বৃহৎ আমের হাট সুলতানপুর বড় বাজারে মিলছে গোপালভোগ, গোবিন্দভোগ সহ নানা জাতের আম। ক্রেতাদের অভিযোগ, আমের দাম বেশ চড়া। এবার 300 কোটি টাকার আম বিক্রি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন কৃষি কর্মকর্তা। ইতিমধ্যে আমরা 30 মেট্রিক টন কেমিক্যাল মিশ্রিত আম ধ্বংস করা হয়েছে। আমাদের সাতক্ষীরা জেলাতে এই এক মাসে প্রায় 300 থেকে 350 কোটি টাকা আমের ব্যবসা হয়ে থাকে। জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী আগামী 15 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া এবং 5 জুন থেকে আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2 মাসের সরকারের নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে আবারও মাছ শিকারে নেমেছেন জেলেরা। কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। এনজিওর কিস্তি এবং মহাজনের দাদন পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। মোহাম্মদ মঞ্জুর আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাছ ধরার উপর 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী চড়ে বেড়াচ্ছেন জেলেরা। প্রথম কয়েকদিন মাছ পেলেও এখন কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। তাই এনজিওর কিস্তি ও দাদন পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় জেলার প্রায় 3 লাখ জেলে। নদীতে নাইমা মনে করেন যে আমরা মাছ মারতে পারতাছি না, বুঝছেন, মাছ নাই টোটালে। খরচ আছে আমাকে 20,000, মাছ বেশি 12,000 13,000, কি করবো? আমাদের এভাবে সংসার চলে না, আমরা অনেক দেনা আছি। প্রত্যেকটা মানুষ মাথা প্রতি 1 লাখ 1.5 লাখ টাকা করে দেনা হইতেছি। এদিকে ভোলার মেঘনায় ও তেঁতুলিয়া নদীতে অবৈধ জাল দিয়ে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছের পোনা। এই প্রভাব বর্তমানে নদীতে পড়েছে বলে অভিযোগ জেলেদের। চরগেরা যেটা নেট জাল, এগুলি দিয়ে কিন্তু মাছের রেণু পর্যন্ত ধ্বংস করা হচ্ছে। কিন্তু আসলে এই যে অভিযান হচ্ছে, অভিযান কিন্তু সাধারণ জেলেদের জন্য। তবে মৎস্য কর্মকর্তা বললেন ভিন্ন কথা। সাধারণত বেশি ধরা পড়বে আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসে, যে সময় প্রচুর বৃষ্টি হবে, নদীতে স্রোত থাকবে। যে জালগুলো আছে মাছের যে পোনাগুলো নষ্ট করতেছে, ইলিশের যে জাটকাগুলো নষ্ট করতেছে, তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ইলিশের অভয়াশ্রমের কারণে গত 1 মার্চ থেকে 30 এপ্রিল রাত 12টা পর্যন্ত ভোলার 190 কিলোমিটার এলাকার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্য খবর। এক্সের শেয়ার কেনার তথ্য দেরিতে প্রকাশের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা SECর করা মামলা নিষ্পত্তি করেছেন ইলন মাস্ক। রয়টার্স জানিয়েছে, এই নিষ্পত্তির অংশ হিসেবে মাস্ক $15 লাখ জরিমানা দিতে সম্মত হয়েছেন। তবে তথ্য গোপন করে বাঁচানো $15 কোটি তাকে ফেরত দিতে হচ্ছে না। এই জরিমানার মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থার সাথে শীর্ষ এই ধনকুবেরের দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটল। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।